নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সমরেশ মজুমদারের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম একাত্মীকরণ। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, একাত্মীকরণ। চেয়ারে শরীর হেলিয়ে দিয়ে আত্রেই কিছুক্ষণ চুপচাপ অশোককে দেখল। তারপর খুব নিচু গলায় বলল, তোমাকে তো অনেকবার বলেছি, তবু কেন যে বোঝো না? অশোক কিছুটা অসহায় চোখে আত্রেইকে দেখল। এতদিনেও মেয়েটাকে সে কিছুতে বুঝে উঠতে পারল না। আত্রেই যেন সেই হীরক খণ্ডের মতো, যার অনেকগুলো মুখ এবং এক একটা মুখে এক এক রকম আলোর ছায়া। একটা থেকে আর একটাকে ধরাই যায় না। এই মনে হয় আত্রেই আমার কাছের, আমার বুকের। আবার পরক্ষণেই মনে হয় আমি একদম চিনি না, ভীষণ অস্পষ্ট। সে গাঢ় গলায় বলল, আমি কি চেষ্টা করছি না? তুমি বলো। আত্রেই বলল, কিন্তু আমি কি করব? আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমার কাছেও। আর কথাটা তো তুমি গোড়া থেকেই জানো। হ্যাঁ, এই ব্যাপারে আত্রেই কোনো লুকোচুরি করেনি। কোনো মেয়ে যে এরকম উচ্চাসা নিয়ে কাল কাটাতে পারে, চট করে বিশ্বাস করা যায় না। আত্রেইর একমাত্র অ্যাম্বিশন যে সে যাকে বিয়ে করবে তাকে হতে হবে সম্মানিত মানুষ, যার নাম শুনলে পাঁচজনে একবারেই চিনতে পারবে, যাকে নিয়ে গর্ব হবে আত্রেইর। অন্য মেয়েরা ঈর্ষান্বিত হলো কিনা তাতে বয়ে গেল, কিন্তু নিজে মাথা উঁচু করে হাঁটতে পারবে। অশোককে সে ভালোবাসে। এই ভালোবাসা ছিদ্রহীন। পারিবারিক বাধা বিপত্তিকে সে তুচ্ছ করে, কিন্তু তার একমাত্র বাসনা অশোক যেন তার গর্বের হয়। এই না হওয়া পর্যন্ত সে বিবাহিত হতে অনিচ্ছুক। মায়ের আনা সম্বন্ধগুলো সে সরিয়ে দিয়েছে অবহেলায়। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব, কিন্তু সে অপেক্ষা করবে যতদিন না অশোককে নিয়ে সে গর্ব করতে পারে। মা এই কথাটা মেনে নিয়েছেন, কিন্তু তার বাসনাটাই সেই মেনে নেওয়ার শর্ত হয়ে গেছে। কিন্তু এইরকম উদ্ভট প্রতিজ্ঞার মাথা মুন্ড বুঝতে পারে না অশোক। ভালোবাসলে ওই রকম কোনো শর্ত আরোপ করা যায়? কিভাবে যে বিখ্যাত কিংবা পাঁচজনের একজন হওয়া যায়, তার রহস্যের চাবিকাঠিটা কি, এটাই অজানা রয়ে গেছে। সে পূর্ণ যুবক, সুদর্শন এবং সুস্বাস্থ্যের অধিকারী। তার ক্যারিয়ার অনেক ভালো। সে একটা বিলিতি ফার্মে বড় চাকরি করে। কিন্তু এরকম পাত্র নাকি সাধারণ মেয়েদের কাম্য হলেও আত্রেইর চোখে কোনো বিশেষত্ব নেই। একজন কয়লা ডিপোর মালিকও জানে কয়েক হাজার টাকা রোজগার করতে, এবং ওই রোজগারের জন্য তাকে দীর্ঘকাল পড়াশোনার মেধা প্রদর্শনের প্রয়োজন হয় না। জীবনের চোখে ওই অফিসার এবং কয়লাওয়ালার মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই সকলের অজান্তে বেঁচে থাকে এবং অজ্ঞাতেই মারা যায়। কিন্তু যার প্রতিভা আছে এবং সেই প্রতিভা সুস্থ চর্চা ও প্রয়োগে সে নিজেকে ধনী করে, তার প্রতি জনসাধারণের শ্রদ্ধা জাগে। আর্থিক কৌলিন্য না থাকলেও সম্মানের কোনো ঘাটতি হয় না। মানুষ হিসেবে বেঁচে থাকাটা যে জন্যে। এবং আত্রেইর বিশ্বাস অশোকের মধ্যে সে প্রতিভা আছে, আর এইটাই বিব্রত করে অশোককে। ৭৫ ভাগ বঙ্গ যুবকের যেমন বাল্যকাল কবিতায় কেটেছে,
অশোকেরও সময়টা তা থেকে মুক্ত ছিল না, কিন্তু সময় বাড়লে সেটা তাকে ছেড়ে গেল না, বরং কবিতার বদলে গল্পের ভূত তাকে পেয়ে বসল। এই স্কুলের ম্যাগাজিন থেকে গল্প লেখা শুরু। এখন না লিখতে পারলে মনে হয় দিনটাই গেল, নষ্ট হলো। সেদিনের গল্প এবং আজকের গল্প, এ নিয়ে তার পড়াশুনো প্রচুর। গল্প সম্বন্ধে ওর ধারণা চমৎকার। বিভিন্ন লিটল ম্যাগাজিনের এখন সে নিয়মিত লেখক। সেই গল্প নিয়ে অনেক রকম আলোচনাও হয়। এবং জীবনের সবচেয়ে বড় পাওয়া আত্রেয়ী, ওই রকম একটা গল্প পড়েই কাছাকাছি হয়েছিল। আত্রেয়ীর ধারণা, এখন যারা বাংলা সাহিত্যের দিকপাল তাদের অনেকের চেয়ে অশোক প্রতিভাবান, যোগ্য। শুধু অশোক যদি সিরিয়াসলি লেখে তাহলে সাহিত্যিক হিসাবে বিখ্যাত হওয়া কেউ আটকাতে পারবে না। সত্যি কথা বলতে কি, অশোকের অভিলাষ বা লক্ষ্য তাই, কিন্তু মুশকিল হলো তার গল্পগুলো কোনো বড় কাগজেই ছাপা হয়নি। প্রথম প্রথম ডাকে পাঠাতো, মাসের পর মাস সেগুলোর খবর হতো না, শেষে হারিয়ে যেত। নিজের হাতে জমা দিয়েছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত হতাশাই একটু একটু করে তাকে গ্রাস করেছিল। কলকাতা সাহিত্যের বড় যে কাগজ কটি, সেগুলো একচেটিয়া লেখকদের সম্পত্তি, এরকম ধারণা তার মনে ছড়িয়ে পড়েছিল। এসব অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সময়ে। এখন যা হয়, আঘাত পেলেই অভিমান জন্মায়। সেই অভিমান ওকে আরো অনেকের মতো এস্টাবলিশমেন্ট বিরোধী করেছিল। ওরা বলতো লিটল ম্যাগাজিনই হলো সাহিত্যের একমাত্র বাহক, বড় কাগজগুলো ব্যবসার জায়গা, সাহিত্যের মনোহারী দোকান, ওখানে প্রাণের স্পর্শ থাকে না। লিটল ম্যাগাজিন কেন্দ্রিক এক ধরনের অহংকার টকবক করত তখন। সেই সব ক্যারেক্টারেরও দু একজন যখন হঠাৎ বড় কাগজের অনুগ্রহ পেতে ছিটকে লিটল ম্যাগাজিন থেকে সরে যেত, তখন খুব কষ্ট হতো। এইসব সময় সে খুব ভেবেছে সাহিত্য নিয়ে, কেন লিখব, কি লিখব এবং কেমন ভাবে লিখব। 3টি মূল প্রশ্নের উত্তর যাতে গল্পে থাকে সেই চেষ্টা করত। এখন আরো একটু পরিণত বয়সে সে লেখাগুলোকে কেমন কাঁচা ছেলে মানুষই বলে মনে হয়। সবই আছে, কিন্তু লেখাটাই হয়নি। কিন্তু এসব কথা আত্রেয়ীকে বোঝানো অসম্ভব। ওর ধারণা অশোকের প্রতিভা আছে। ওইসব ছোট কাগজ, যার প্রচার সংখ্যা 100-র মধ্যে, ওখানে লিখে পণ্ডশ্রম করবার কোনো অর্থ হয় না। তার স্বামী বড় লেখক, এই গর্বটুকু না দিলে সে বিয়ে করবে না। ভালোবেসে কোনো মেয়ে এ ধরনের প্রতিজ্ঞা করতে পারে ভাবাই যায় না। অথচ যা সত্য তা অশোককে মেনে নিতেই হয়। যে কাগজগুলো লোকে যেচে কেনে, বাংলাদেশের ঘরে ঘরে হকারের হাতে পৌঁছে যায়, সেগুলোতে একটু জায়গা করে নিতে পারলে বিখ্যাত হবার দরজাটা খুলে যায়। কিন্তু ওইসব কাগজগুলোর ভারপ্রাপ্ত সম্পাদকদের কাঠিন্য এবং অবহেলা এমন অপমানাত্মক যে অশোক বুঝতে পারে না সে কি করবে। আত্রেয়ীর ইচ্ছে তার বাবা যে দৈনিক রাখেন, তার রবিবারের পাতায় বড় বড় করে অশোকের নাম বেরোবে, সাপ্তাহিকের পাতায় তার লেখা ছাপা হবে, লোকে ট্রামে বাসে তাকে নিয়ে আলোচনা করবে। এটা কি করে সম্ভব তাই সে বোঝে না। মাঝে একবার মনে হয়েছিল কাগজ ফাগজ নয়, সোজা কলেজ স্ট্রিটে গিয়ে প্রকাশকদের ধরবে। গিয়েও ছিল, কিন্তু তাদের খোল আরো শক্ত। নতুন লেখকদের আমলই দেয় না তারা। বড় কাগজে পাশ করা লেখকদের নিয়েই তাদের দিন কাটে। ঘন ক্ষীরের বাইরে অন্য কোনো স্বাদ নেবার আকাঙ্ক্ষা নেই। যাকে ভালোবাসা যায় তার জন্য জীবনটা উৎসর্গ করা কিছুই নয়। তাই অশোক মরিয়া হলো। এতদিন সে যে ধরনের গল্প লিখে এসেছে তাতে অনেক পরীক্ষা নিরীক্ষা ছিল। স্ট্রিম অফ কনসাসনেস, কবিতার বিকল্প গদ্য, মননের খুঁটিনাটি, এসব জল ভাত ছিল। শেষ যে গল্পটা একটা সাপ্তাহিকে দিয়েছিল, তার সম্পাদক 1 বছর ঘুরিয়ে বলেছিলেন, ধুর, আপনার গল্প কিচ্ছু হয়নি।
এই কথাটুকু শুনতে পেরেই বিগলিত হয়েছিল অশোক। কোনো রকমে হাত কচলে জিজ্ঞাসা করেছিল, যদি ত্রুটিটা বলেন? সবটাই। আইডেন্টিফিকেশনই হয়নি। আত্রেই কথাটা শুনে মাথা নেড়েছিল। ঠিকই, অমুকের গল্প পড়ে কেমন একটা বুক ভরে যায়, মনে হয় এ আমি। আমার কথাই লিখেছেন লেখক। তুমি সেই রকম লিখছো না কেন? ওসব ফ্যাঁচ ফোঁচ ছাড়ো, নিজের চেনা জানা ঘটনাকে নিয়ে লেখো সহজ হয়ে, দেখবে আইডেন্টিফিকেশন হয়ে যাবে। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে অশোক একটা বিষয় ঠিক করল। মানুষের সবচেয়ে পুরনো এবং আকর্ষণের বস্তু হলো সেক্স। প্রতিটি মানুষ যে এককালে তরুণ ছিল, যৌন চেতনা আরম্ভের সময় হাজারো কল্পনা অবশ্যই মাথায় ঘোরাফেরা করত। তাই নিয়ে একটা গল্প লিখলে কেমন হয়? যেমন একটা তরুণকে প্রলোভিত করছে একটি বয়স্ক মহিলা, তরুণটি ক্রমশ তার জালে জড়িয়ে গিয়ে শেষে ছিবড়ে হয়ে গেল। এই রকম গল্প খুব জম্পেশ করে লিখল অশোক, কিন্তু শেষটা এসে খচখচ করতে লাগলো। ঠিক দাঁড়াচ্ছে না গল্পটা, কৌতূহল থাকছে না। শেষে পাল্টে দিল মুখটা। মফস্বল থেকে এক তরুণ এসেছে কলকাতায় পড়াশুনো করতে। দরিদ্র পরিবারের সন্তান। দূর সম্পর্কের এক কাকার বাড়িতে বৃদ্ধ কাকা এবং তার তরুণী ভার্যা। কাকার ব্যবসা আছে এবং রীতিমতো ধনী তিনি। এই সুদর্শন তরুণটিকে কাকিমা প্রথমে ভালো চোখে না দেখলেও ওর সরলতা দেখে ক্রমশ মুগ্ধ হলেন। ভদ্রমহিলা যৌন জীবনে হতাশাগ্রস্ত, কারণ তার স্বামী ক্ষমতাহীন। তিনি একটু একটু করে এই তরুণটিকে গ্রাস করতে লাগলেন। ছেলেটির এর আগে প্রেম বা যৌনতা নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, ফলে আচমকা সে সমুদ্রে ডুব দিল। তার পড়াশুনো মাথায় উঠল। কাকিমার ফাই ফরমাস এবং সন্তুষ্টি করাই তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। মাঝে মাঝে সে কাকাকে দেখে আতঙ্কিত হতো, কিন্তু বৃদ্ধ তার সঙ্গে পুত্রের মতো ব্যবহার করতেন। এই ব্যবহার তার বিবেকে ক্রমশ এমন কাঁটা হয়ে দাঁড়ালো যে সে সহ্য করতে পারছিল না। এরকম অবস্থায় এক দুপুরে সে যখন প্রায় অন্ধকার ঘরে কাকিমাকে তৃপ্ত করে বেরিয়ে আসছে, তখন লক্ষ্য করল ঘরের একটা কাঠের দেওয়ালে ফুটো রয়েছে। সেই ফুটোয় একটি চোখ স্থির। ভীষণ নাড়া খেল সে, কারণ পাশের ঘরটি বৃদ্ধ কাকার এবং চোখের মালিকও তিনি। ধরা পড়ার ভয়ে সে যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তখন সেই বিকেলে কাকা ওদের জোর করে চীনে হোটেলে নিয়ে গেলেন। প্রতি মুহূর্তে ভৎসনা বা শাসন আশঙ্কা করলেও সে দেখল কাকা তার সঙ্গে অত্যন্ত মধুর ব্যবহার করছেন। খাবার টেবিলে অত্যন্ত দামি মাংস পরিবেশন করা হলো। কাকা দাঁত নেই বলে মাংস খেতে পারেন না, তিনি নরম নিরামিষ খাচ্ছিলেন। খেতে খেতে তরুণকে উপদেশ দিলেন, আর চিবিয়ে খাও, ওতে শক্তি বাড়ে। হাড় ভাঙার শব্দটা শুনলে আমার খুব ভালো লাগে। গল্প দীর্ঘ নয়, কিন্তু এবার লেখার সময় জব্বর জমিয়ে লিখল অশোক। একটি তরুণের মানসিক প্রতিক্রিয়া সুন্দর ফোটালো। সেক্সের ব্যাপারটা যতখানি সম্ভব বিশদ করল। বৃদ্ধের কথাবার্তায় গল্প শেষে একটা শূন্যতা কিংবা অক্ষমতা সূচের মতো বিধিয়ে দিল। মনে হলো গল্পটা উতরেছে এবং পাঠকদের সেক্সের জন্যই খুব আকৃষ্ট করবে। নামটা মুখে মুখে ফিরবে। লেখা হয়ে যাওয়ার পর আত্রেয়ীকে শোনাবার কথা ভাবল অশোক। না, একেবারে চমকে দেবে সে। গল্প ছাপা হওয়ার আগে কিছুই বলবে না। আত্রেয়ীর বাড়িতে যে বিখ্যাত সাহিত্য সাপ্তাহিক রাখা হয়, তার সম্পাদকের সামনে গিয়ে হাজির হলো অশোক। ভদ্রলোক ভীষণ ব্যস্ত, প্রথমে কথা বলতেই চান না। শেষে বললেন রেখে যেতে গল্পটা। অশোক জিজ্ঞাসা করল, কবে জানতে পারবো? 6 মাস পরে। 6 মাস?
অশোকের গলা কেঁপে গেল। ঠিক আছে, 3 মাস পরে আসবেন। সম্পাদক হাত নাড়লেন। 3টে মাস কিভাবে কাটলো অশোকই জানে। ফুরোলেই সে হাজির হলো আবার। এদিকে ভদ্রলোক তাকে চিনতেই পারলেন না প্রথমে। মনে করিয়ে দেবার পর আবার একটা দিন পড়ল। সেদিন হাজির হতেই ভদ্রলোক খিঁচিয়ে উঠলেন। এসব কি লিখেছেন? ছি 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 ছি, আমার কাগজ পারিবারিক কাগজ। কাকিমার সঙ্গে ভাইপোর সেক্স? লোকে ছুঁড়ে ফেলে দেবে। না না মশাই, যাকে মা বলে ডাকে তাকে নিয়ে এসব কারবার আমি ছাপতে পারবো না। ফেরত নিয়ে যান আপনার লেখা। চোখে সর্ষে ফুল দেখল অশোক। গল্পটা কি দাঁড়ায়নি? দাঁড়ায়নি? না না, আমি সে কথা বলছি না। টান আছে, শেষটাও চমৎকার। তবে আপনি যেভাবে শেষ করেছেন সেরকম শেষ কোনো একটা গল্পে যেন পড়েছিলাম। তাতেও কিছু এসে যায় না অবশ্য, কারণ ব্যাপারটা ভালো। তবে কাকিমা চলবে না। ভদ্রলোক গল্পটা বের করলেন। হাত কচলালো অশোক। আমি কিন্তু খুব আশা করেছিলাম। এই সময় অশোক অনেক কিছুই বলতে পারত। ওই কাগজে যৌন বিষয়ে এমন সব লেখা বেরিয়েছে যা নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত হয়ে গেছে, অথচ ইনি গল্পটা নিয়ে এমন করছেন। কিন্তু সে কথা লিখে তো আর ঢোকা যাবে না। লেখক হতে চাওয়া কতটা অপমানকর। সম্পাদক চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। তারপর গল্পটা ওর সামনে রেখে বললেন, এক কাজ করুন, কাকা কাকিমা কেটে ওসব জায়গায় দাদা বৌদি করে দিন। বৌদির সঙ্গে দেওরকে মানিয়ে যায়। রবীন্দ্রনাথ তো করেছিলেন তাই। পাবলিক কিছু বলবে না। অশোক একটু হতভম্ব হয়ে গেল, কারণ দাদা হলে ওই বৃদ্ধ ভদ্রলোকের চরিত্রটা। কিন্তু কিছু ভাবার আগেই ও সরসর করে সংশোধন করে দিল ব্যাপারটা। সকালের দৈনিকে সাপ্তাহিকের আগামী সংখ্যার যে বিজ্ঞাপন বেরিয়েছে তা পড়ে বাড়ির লোকেরাই হইচই শুরু করলো। দাদা খুশি। বৌদি বলল, এবার তোমার মাটিতে পা পড়বে না ঠাকুরপো। অফিসে যাওয়া মাত্র কলিগরা খাওয়াতে বলল। এতদিন লিখে এসেছে ছোট কাগজে, কিন্তু এরকম অভিজ্ঞতা হয়নি ওর। নিজেকে এখন বড় লেখক বলে মনে হচ্ছিল। আত্রেই ফোন করলো। ভীষণ ভীষণ খুশি। হড়বড়ে গলায় এমন কথা বলতে লাগলো যে অশোকের মনে হলো সে মরে যাবে। পৃথিবীটা যে কত দ্রুত পাল্টে যায়। আত্রেই বলল, এই জানো, কাগজ দেখে বাবা বলল ছেলেটার যে এত কোয়ালিটি আছে আগে দেখে বুঝিনি। শুনে আমার যে কি আনন্দ হলো কি বলবো। এবার তোমাকে কে আটকাবে? শোনো, বিকেলে কফি হাউসে এসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে গো। এর মধ্যে দুবার পিয়ন পাঠিয়ে স্টলে খোঁজ নিয়েছে অশোক। 2টো নাগাদ কাগজটা হাতে এলো। কি টকটকে ছাপা। এই সপ্তাহটা আমার। অশোক ধীরে ধীরে পাতা খুলে তার গল্পটা বের করলো। আধখানা পাতা জুড়ে ইলাস্ট্রেশন। একটা অর্ধনগ্ন মহিলার বুকে মাথা রেখেছে একটি তরুণ। তাদের চারপাশে একটি বিরাট মুখ। বৃদ্ধের দাঁত নেই। নিজের নামটা বড় বড় অক্ষরে জলজল করছে। পরম তৃপ্তিতে দেখল অশোক। কফি হাউসে যাওয়ার আগে পত্রিকা অফিসে গেল সে। সম্পাদককে ঘিরে আরো 3 জন লেখক। প্রত্যেকের নাম সে জানে, কিন্তু সম্পাদক তাকে খুব আন্তরিকতার সঙ্গে বসতে বললেন। 2-একটা কথা বলার পর ভদ্রলোক বললেন, আপনি আরো লিখুন। ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার। দেখবেন প্রথমটাতেই বাজিমাত করেছেন। আকাশে উড়তে উড়তে কফি হাউসে এলো অশোক। এখন বিকেল। কলেজে ছেলে মেয়েদের ভিড়। 2-1 জনের হাতে সাপ্তাহিকটা দেখে বুক টান টান করে বসলো সে। ওরা তো জানে না যে সে ওদের সামনেই বসে আছে। যদি জানতো তাহলে এতক্ষণে তার চারপাশে ভিড় জমে যেত।
আত্রেইটা কোনো দিনও ঠিক টাইমে আসলো না। আজকের দিনটাতেও তো আসতে পারতো। 7টা বেজে গেলে অশোক আর থাকতে পারল না। কি হয়েছে আত্রের? আজ অবধি কথা দিয়ে কখনো আসেনি এমন হয়নি। পথে কোনো দুর্ঘটনা হলো না তো? এর মধ্যে লিটল ম্যাগাজিনের অনেক বন্ধু তাকে অভিনন্দন জানিয়েছে, কফি খাইয়েছে সবাইকে। অশোক অতি উৎসাহী যে গল্পটা পড়ে ফেলেছে। সে বলেছে, অসাধারণ অসাধারণ। কিন্তু এসব সত্ত্বেও আত্রেই না আসাটা স্বস্তিতে থাকতে দিচ্ছে না অশোককে। দুর্ঘটনা যদি হয়। অশোক কফি হাউস থেকে বেরিয়েই একটা ট্যাক্সি নিল। আত্রেইর বাবা ওকে দেখে সাদরে অভ্যর্থনা করলেন। আরে আরে, এসো এসো। তুমি যে এত বড় গুণী জানা ছিল না। ওই কাগজে তো বিখ্যাত ছাড়া লেখা চাপা হয় না। অশোক বিনয়ের সঙ্গে বলল, না না, একটু চেষ্টা করেছি মাত্র, সেরকম কিছু নয়। তুমি বললে আমি শুনবো। সকালে আত্রেই বলল ওটাই ক্লাস 1 পেপার। ওরা যার লেখা ছাপে তার ফিউচার ব্রাইট। এই সময় সম্পাদকের কথাটা মনে পড়তেই অশোক লজ্জায় মাথা নামালো। ভদ্রলোক বললেন, যাক, আমার চিন্তা গেল। তোমাকে নিয়ে গর্ব করব। যাও যাও, ভিতরে যাও। আত্রেই ওর ঘরেই আছে, মাথা ধরেছে বলছিল। এর আগেও সে একবার গিয়েছে আত্রেইর ঘরে, তবে সেবার আত্রেইর অসুখ করায় দাঁড়িয়ে দেখেছিল মাত্র। আজ দরজায় দাঁড়িয়ে দেখল ঘর অন্ধকার। সে একটু ইতস্তত করে ডাকল, আত্রেই। আলো জ্বলল, চুল খোলা, চোখ মুখ একটু অস্বাভাবিক। আত্রেই সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? প্রচন্ড অভিমান হলো অশোকের। তাহলে ইচ্ছে করেই যায়নি আত্রেই? তাকে ফোন করিয়ে বসিয়ে রেখে এখন এমন নির্লিপ্তের গলায় কথা বলছে? কি ব্যাপার? কেন? আজ তো ওরই সবচেয়ে আনন্দের দিন। সকালের গলাটার সঙ্গে এই আত্রেয়ের কোনো মিল নেই। কেন? তুমি যাওনি কেন? প্রশ্নটা করতে বুক জ্বলে যাচ্ছিল অশোকের। ভালো লাগছিল না। উদাস গলা আত্রেয়ের। কি বলছো? আজকের দিনে? আমি বুঝতে পারছি না আত্রেয়। প্রায় আর্তনাদের মতো শোনালো অশোকের গলা। আত্রেই ওকে দেখল, তারপর বলল, তুমি বুঝবেও না। তুমি যা চেয়েছ তাই হয়েছে। বলো, আমি কি চেয়েছি? আমি বড় লেখক হব, ওই কাগজে লেখা ছাপা হবে, সবাই জানবে। বেশ তো, সেটা আমার আনন্দ। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাস, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার প্রতিজ্ঞার কথা ভুলে গেলে? প্রতিজ্ঞা? হ্যাঁ, আমি সক্ষম। বিখ্যাত হলেই তুমি বিয়ে করবে। ও, এই কথা? ছেড়ে দাও। মানে? আত্রেই তাকালো। অশোক, আমাকে মুক্তি দাও। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে ভালোবাসো না? সেটা আমার চেয়ে আর কে বেশি জানে? তবে সেই জন্যই মুক্তি চাই। কেন? আমার ভীষণ ঘেন্না হচ্ছে। চোখ টিপল আত্রেই। ঘেন্না? হ্যাঁ, শিলিগুড়ি থেকে তুমি পড়তে এসেছিলে এখানে। তোমার বৌদিকে আমার কোনোদিনও পছন্দ হয়নি। আজ বুঝলাম। এই কি বলছো? এতদিন তোমার গল্প পড়ে ভালো লাগতো, কিন্তু ফিল করতাম না কিছু।
এটা পড়ে মনে হলো হুবহু তুমি। নিজের নোংরা জীবন লিখেছ বলেই এত সাবলীল। এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে? ছি, এসব আমার কথা? চারপা সাদা হয়ে যাচ্ছিল অশোকের। ইনভলভমেন্ট না হলে আইডেন্টিফিকেশন হয়? নিজে জড়িয়েছিলে বলেই গল্পটা এত সুন্দর হয়েছে। এটা তো তোমারই কথা। ছি 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 ছি, ঘেন্নায় আমার গা গুলিয়ে যাচ্ছে। তুমি যাও, এরকম মানুষকে আমি স্বামী বলে মানতে পারবো না। বরং দূর থেকে তোমার এই নিজেকে চোয়ানো গল্পগুলো পড়ে বলবো খুব ভালো লেখা। নাম করব, তোমার নাম হবে, তোমার নাম হবে যেন। বাইরের দরজা যখন খুলে যায় তখন ভিতরের দরজা বন্ধ করে দেওয়াই তো উচিত। সম্পাদকের আদেশে কাকিমাকে বৌদি করেছিল অশোক। বিধাতার একটি আঁচড়ে জীবন পাল্টে যায় আচমকা। তিনি একবার যা সৃষ্টি করেন আর পরিবর্তন করতে পারেন না। একজন লেখক কি তারই মতো সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী? না, কখনোই নয়। সে যদি প্রকৃত লেখক হয়, ঘেন্না অহংকারের চেহারা নেবেই, কেউ দরজা বন্ধ করতে পারবে না।